বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক এবং পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান গতকাল ভারত গিয়েছিলেন একটি বৈঠকে অংশগ্রহণ করতে, কিন্তু তিনি দিল্লি এয়ারপোর্টে কিছু ঘটনার মুখোমুখি হন, যার ফলে তিনি আর ভেতরে যাননি, বরং তিনি গতকাল রাতেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কি এমন ঘটনা ঘটেছিল যে তিনি আসলে দিল্লির ভেতরে ঢুকতে পারেননি? আসসালামু আলাইকুম, আদাব এবং নমস্কার। বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা, তিনি পলিসি এবং স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আছেন ডক্টর জাহেদুর রহমান। আপনারা তাকে সবাই চেনেন, মূলত তিনি ইউটিউবে, ফেসবুকে এবং টেলিভিশনের টক শোতে খুব পরিচিত একটি মুখ। তো তিনি ভারতে গিয়েছিলেন, বেসিক্যালি ভারতে 15 এবং 16 জুন 2 দিন ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের সিনিয়র কর্মকর্তাদের একটা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এই বৈঠকে আমন্ত্রিত অতিথি হিসেবে তার যোগ দেওয়ার কথা ছিল। এই বৈঠকটির আয়োজক হল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি যে ভারতে যাবেন এ ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। দিল্লিতে বাংলাদেশের যে দূতাবাস আছে সেখান থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নোট ভার্বালও পাঠানো হয়েছিল এবং সেই মোতাবেক তিনি এসেছিলেন। কিন্তু দিল্লি এয়ারপোর্টে নেমে তিনি যখন ভিভিআইপি চ্যানেল দিয়ে বের হতে যাচ্ছিলেন, তখনই ইমিগ্রেশনের কর্মকর্তারা তার পথ রোধ করে এবং তিনি তখন নিজের পরিচয় দিয়ে বলেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি এবং স্ট্র্যাটেজি অ্যাডভাইজার এবং তথ্য সম্প্রচার বিষয়ক অ্যাডভাইজার এবং তার রাইট আছে এই চ্যানেল দিয়ে যাওয়ার। তখন তারা তার পাসপোর্ট দেখতে চান এবং পাসপোর্টে যেখানে ব্লান্ডারটা শুরু, যে তিনি আসলে বাংলাদেশের সবুজ পাসপোর্ট, সাধারণ পাসপোর্ট ক্যারি করছিলেন, অথচ তার লাল পাসপোর্ট বা কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করার কথা, এবং লাল পাসপোর্ট থাকলে তিনি কিন্তু এই ভিভিআইপি চ্যানেল দিয়ে সহজেই বেরিয়ে যেতে পারতেন। তখন ইমিগ্রেশনের কর্মকর্তারা তাকে বলেন যে সবুজ পাসপোর্ট নিয়ে তিনি এই ভিভিআইপি চ্যানেল ক্রস করতে পারবে না, তাকে সাধারণ যাত্রীদের যেভাবে তারা বের হয় এয়ারপোর্ট থেকে সে পথ দিয়ে যেতে হবে। এতে তিনি বেশ ক্ষুব্ধ হন এবং প্রথম দিকে কিন্তু বেশ ভাবসাব নেন যে তিনি একজন উপদেষ্টা, তার সাথে সঠিক ব্যবহার করা হচ্ছে না। ঠিক সেই মুহূর্তে ইন্ডিয়ান ইমিগ্রেশনের যে স্পেশাল টাস্ক ফোর্স তারা সেখানে ইন্টারফেয়ার করে এবং সেই টাস্ক ফোর্সের একজন তরুণী সদস্য, তার কাছ থেকে আমরা সোর্স নিউজের মাধ্যমে এই ইনফরমেশন সরাসরি পেয়েছি এবং সেখানে ডাক্তার জাহেদের ব্যাপারে সব ইনফরমেশন তুলে ধরা হয় তার সামনে। গত বছর 19 এপ্রিল থেকে 23 এপ্রিল এবং 18 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বর তিনি 2 দফায় ভারত গিয়েছিলেন এবং সেই সময় তিনি 22 জনের সাথে দেখা করেন। তিনি কোন হোটেলে ছিলেন, কোন ঠিকানায় ছিলেন, সব লিস্ট তার সামনে তুলে ধরা হয়। তিনি এই 2 দফায় যে ভারত গিয়েছিলেন, তিনি 2 জন তুরস্কের ব্যবসায়ী, 2 জন ভারতের ব্যবসায়ী, একজন ভারতের অবসরপ্রাপ্ত সাবেক পুলিশ কর্মকর্তা এবং উত্তরপ্রদেশের একজন বিতর্কিত পাথর ব্যবসায়ীর সাথে মিটিং করেন। এছাড়াও তার ব্যক্তিগত 3 জন বন্ধু পর্যায়ের মানুষের সাথে তিনি দেখা করেন। জানা মতে ডাক্তার জাহেদের পরিবারের কেউ পাথর ব্যবসার সাথে সরাসরি জড়িত নয়, সুতরাং ওই বিতর্কিত পাথর ব্যবসায়ীর সাথে তার কি কাজ, এই প্রশ্ন কিন্তু তাকে করা হয়। ডাক্তার জাহেদের ভারত বিরোধী বেশ কিছু টক শো, তার কিছু কন্টেন্ট, এটা নিয়েও ভারতে কিন্তু আগের থেকেই তাকে সতর্ক করে দেওয়া হয়েছিল এবং ভারতে ডাক্তার জাহেদের সব কন্টেন্ট কিন্তু দেখা যায় না। তার ভারত বিরোধী কন্টেন্টগুলোর বিষয়ে তাকে, যেটা বললাম, যে আগেই অ্যালার্ট করা হয়েছিল। 2018 সালে বিএনপি যেবার নির্বাচনে অংশগ্রহণ করেছিল, সেবার অনেকগুলো কন্টেন্ট কলকাতা থেকে তৈরি করা হয়েছিল এবং বিএনপির সেই কন্টেন্ট তৈরির সাথে ডাক্তার জাহেদ জড়িত ছিলেন।
এই যে দেশটা তোমার বাপের না, এই ধরনের অনেক আপত্তিকর ভাষায় তারা কন্টেন্ট নির্মাণ করেছিল। তো সব কিছু তার সামনে তুলে ধরা হয়। তো এই সময়ে তিনি বেশ নার্ভাস হন এবং বিব্রত বোধ করেন। তিনি এই সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু চৌধুরী এবং আরো দুই একজন এমপিকে ফোন করেন এবং ডক্টর খলিল, আমির খসরু চৌধুরী এদের সাথে আলাপ করে এদের পরামর্শক্রমে ভারতের উচ্চ পদস্থ কিছু কর্মকর্তার সাথেও তিনি যোগাযোগ করেন। যোগাযোগের এক পর্যায়ে তাকে দিল্লিতে ঢোকার অনুমতি দেওয়া হয়, কিন্তু ততক্ষণে তিনি এই জেরার মুখে এবং বিব্রত হতে হতে তিনি বারবার বলছিলেন যে আমি বিব্রত বোধ করছি, আমি বিব্রত বোধ করছি, আমি বিব্রত বোধ করছি। তিনি সিদ্ধান্ত নেন তিনি আর এই বৈঠকে অংশগ্রহণ করার জন্য দিল্লি যাবেন না। একটা কষ্টের ব্যাপার হলো এই আয়োজকদের পক্ষ থেকে যারা তাকে দিল্লি এয়ারপোর্টে রিসিভ করতে আসছিল, এক পর্যায়ে ফোন করে ডাক্তার জাহেদ তাদের কাউকে আর পাননি। তারা এই পরিস্থিতি, ইমিগ্রেশনের ঝামেলা দেখে তারা কেটে পড়েছেন। একটি সূত্র জানিয়েছে যে তিনি বাংলাদেশ দূতাবাসের একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে ফোন করে বেশ আপত্তিকর ভাষায় গালাগালি করেন এবং বলেন যে তারা কোথায়, আমি অ্যারেস্ট হলে কি তোরা আসবি, এই ভাষায় তিনি কথা বলেন। এই সময়ে তিনি বেশ কয়েকটি ফোন কল করেন যেখানে তিনি ভারত বিরোধী কথা বলছিলেন বলে আমাদের যে ইমিগ্রেশনের যে সূত্রটি, যিনি যে তরুণী সরাসরি এই প্রক্রিয়ার সাথে জড়িত ছিল, তিনি আমাদের জানিয়েছেন। শেষমেশ তিনি যখন সিদ্ধান্ত নেন যে তিনি ফিরে যাবেন, তখন অনেক রাত হয়ে গেছে এবং দিল্লি থেকে বাংলাদেশের সরাসরি কোনো ফ্লাইট ছিল না। ভুটানের ড্রুক এয়ারলাইন্সের একটা ফ্লাইট ছিল, কিন্তু সেটায় কোনো সিট ছিল না। তখন তিনি শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটা ফ্লাইটে কলম্বো হয়ে বাংলাদেশে, এই আজকে বাংলাদেশের বিকালে কিছুক্ষণ আগে তিনি ফিরেছেন। এই পুরো বিষয়টা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র রয়েছেন রণধীর জয়সওয়াল, তার কথা বলে আমি আরো বেশ কয়েক ঘন্টা আগে জেনেছি। তো এই ভিডিওটি আপনারা যখন দেখবেন তখন হয়তো মিস্টার রণধীর কথা বলে ফেলেছেন। এয়ারপোর্টে নেমে ডক্টর জাহেদ কিন্তু খুব সরব ছিলেন না। তিনি তেমন কোনো কথাই বলেননি। তিনি একটা ভুল বোঝাবুঝি হয়েছে এরকম একটা ব্যাপার বলে তিনি চলে গিয়েছেন। আমাকে আরো একটি সূত্র নিশ্চিত করেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে এই বিষয়টা নিয়ে কোনো রকমের বাড়াবাড়ি করতে মানা করেছেন। আমার হয়েছে সমস্যা। ডাক্তার জাহেদ ঢাকা মেডিকেল কলেজে আমার ছোট ভাই, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, তার বউ আবার আমার মেডিকেল কলেজের ছোট বোন, সুতরাং আমাদের ভগ্নিপতি, ছোট ভাই, সব মিলিয়ে আমার যে নিউজ টিম তারা বলছিল যে আপনি কি এটি নিয়ে কথা বলতে পারবেন কিনা। না, আমার মনে হচ্ছে যে না, আই মাস্ট স্পিক। কারণ ডাক্তার জাহেদ যে কাজটা করেছে, যে 3টি অপরাধ করেছে, তিনি সবুজ পাসপোর্ট নিয়ে ট্রাভেল করতে পারেন না। আপনাদের মনে আছে যে আওয়ামী লীগের কোন এক টার্মে সৈয়দ আবুল হোসেন নামে একজন, তখন তিনি প্রতিমন্ত্রী ছিলেন, পরে তো যোগাযোগ মন্ত্রী হলেন, পদ্মা সেতুর শুরুটা তার হাত দিয়ে। তো এই সৈয়দ আবুল হোসেন একবার সিঙ্গাপুরে গিয়েছিলেন ব্যক্তিগত পাসপোর্ট দিয়ে, কিন্তু তার যাওয়ার কথা ছিল বা উচিত ছিল রেড পাসপোর্ট নিয়ে। এটি যখন জানাজানি হয় তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। ডাক্তার জাহেদ সৌভাগ্যবান যে এখনো তার পদত্যাগের বিষয় নিয়ে কেউ কথা বলছে না। এই একটা ইস্যু সাফিসিয়েন্ট ফর হিম টু রিজাইন ফ্রম দ্যাট পজিশন। যাই হোক, আশা করি এরকম ব্লান্ডার তিনি আর করবেন না। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।